बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আমি মোহাম্মদ জহুর রহমান, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, আদর্শ মহাবিদ্যালয় দিনাজপুর। আমরা আজকে আসছি এসএসসি দ্বাদশের কিছু টপিকস নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের টপিকস হচ্ছে মায়োসিস। এখন আমরা দেখব মায়োসিস কাকে বলে। যে কোষ বিভাজনের প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুবার, ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোমযুক্ত চারটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মায়োসিস কোষ বিভাজন বলে। এই মায়োসিস গ্রিক শব্দ মায়োস টু লিসন, হ্রাস করা হতে মায়োসিস শব্দের উৎপত্তি ঘটে। সহজভাবে বলা যায় যে কোষ বিভাজন প্রক্রিয়া মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়, তাকে মায়োসিস। এখন আমরা দেখবো আবিষ্কার ও নামকরণ, কে আবিষ্কার করছে এবং নামকরণ করছে, এটা আমরা দেখবো। বেনেডিন এবং হাউসা অ্যাসকেরিস ক্রিমিক গেমেটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন 1883 সালে। এরপর এক্সটাস বুর্গার নামে একজন বিজ্ঞানী 1888 সালে পুষ্প উদ্ভিদের জোনাল মাতৃকোষে ক্রোমোজোমের হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। 1905 সালে ফার্মার এবং মুর সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মায়োসিস নামকরণ করেন। এরপরে বভিন সর্বপ্রথম গোলকৃমির জননাঙ্গে মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। পরবর্তীতে গ্রিক মূল শব্দের উপর ভিত্তি করে বানান করা হয় মায়োসিস। এখন এটি মায়োসিস হিসেবে উচ্চারিত হয়। এখন আমরা দেখব মায়োসিস কোথায় হয়। মায়োসিস সর্বদা জনন মাতৃকোষে সম্পূর্ণ হয়, কখনো দুই কোষে হয় না, এবং সর্বদাই ডিপ্লয়েড সংখ্যক টুয়াইসিন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে হয়। নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে মায়োসিস হয় নিষেকের পরে পর্যায়ক্রমে, আর উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীবে মায়োসিস হয় নিষেকের পূর্বে জনন মাতৃকোষ হতে গ্যামেট সৃষ্টি হয়। এখন আমরা দেখব মায়োসিসের বৈশিষ্ট্য। ডিপ্লয়েড জীবে মায়োসিস সাধারণত জনন মাতৃকোষে হয়ে থাকে। 2 নম্বর, এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াস দুবার বিভক্ত হয়, কিন্তু ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হয়, ফলে নতুন সৃষ্ট ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে অর্ধেক সংখ্যক হয়। 3 নম্বর, প্রোফেজ 1 দীর্ঘস্থায়ী বিদায়কে 5টি উপপর্যায়ে বিভক্ত করা চলে। 4, হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া বেঁধে বাইভ্যালেন্স সৃষ্টি হয়। হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে একই প্রকার ক্রোমোজোম যেগুলো কাইজোমার সৃষ্টি ও ক্রসিং ওভার হয় বলে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জিন বিনিময় ঘটে। একটি মাতৃকোষ হতে 4টি হ্যাপ্লয়েড অপ্রত কোষের সৃষ্টি হয়। ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে। ক্রসিং ওভার ও ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে বলে এই প্রক্রিয়ায় উৎপন্ন কোষগুলো কখনো মাতৃকোষের সমবয়ন সম্পন্ন হয় না। 9 নম্বর, মায়োসিস কোষের সৃষ্ট নতুন কোষে নতুন চারিত্রিক বৈশিষ্ট্য আবির্ভাব ঘটে। বংশগতিতে বিশেষত প্রকরণ সৃষ্টিতে এটি খুবই তাৎপর্যপূর্ণ। মায়োসিস হলো জীবসমূহের মধ্যে বৈচিত্র্য সৃষ্টির একটি প্রধান উপায়। মায়োসিস প্রক্রিয়াটা সাধারণত 2 ধরনের হয়, মায়োসিস 1 ও মায়োসিস 2। আমরা দেখব এই মায়োসিস 1টা, মায়োসিস 1 এর 4টা ভাগ। একটা হচ্ছে প্রোফেজ 1, একটা হচ্ছে মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এই প্রোফেজ 1টাকে আবার 5টা ভাগে বিভক্ত করা হয়। একটা হলো ল্যাপ্টোটিন, একটা জাইগোটিন, একটা প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডাইকাইনেসিস। এবং মায়োসিস 2 4 ধরনের ভাগ আছে। একটা হলো প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। এখানে আমরা এই মায়োসিস 1 এর এই প্রোফেজ 1 উপপর্যায়টা সাধারণত দেখব। মায়োসিস কোষ বিভাজনে মায়োসিসই হচ্ছে সবচেয়ে, মায়োসিস 1 হচ্ছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ, কারণ এই পর্যায়ে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় এবং সমসংখ্যক ক্রোমোজোমের মধ্যে অংশের পারস্পরিক বিনিময় ঘটে। মায়োসিস 1কে 4টি পর্যায়ে ভাগ করা হয়, যেমন প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। পর্যায়গুলো নিচে আলোচনা করা হলো। প্রোফেজ 1, মায়োসিস 1 এর প্রথম পর্যায় হলো প্রোফেজ 1। প্রোফেজ 1 এর পর্যায়টি অনেকটা দীর্ঘ হয়। মানুষের শুক্রাশয় এই মায়োটিক প্রোফেজের সময় লাগে 1 সপ্তাহ। বিভাজনটি সম্পূর্ণ হতে সময় লাগে প্রায় 1 মাস। প্রোফেজ শুরু হওয়ার আগে ডিএনএ প্রতিলিপিত হয়, তবে দৃষ্টিগোচর হয় না। এই পর্যায়ে অত্যন্ত জটিল ও তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী বিদায়কে 5টি উপপর্যায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে ল্যাপ্টোটিন। ল্যাকটোস গ্রিক শব্দ ল্যাকটোস, ফাইন, থিন, চিকন ও পাতলা, আর টিন হচ্ছে থ্রেড বা সুতা। নিউক্লিয়াসের জলবিভাজনের মাধ্যমে শুরু হয় ল্যাপ্টোটিন উপপর্যায়। ক্রমাগত জলবিভাজনের ফলে চিকন সুতার ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত পুরু হতে থাকে এবং অধিক রঞ্জন ধারণ ক্ষমতা হয়।
ক্ষমতা প্রাপ্ত হয়। ক্রোমোজোমগুলো আলোকমুখী কিন্তু দৃষ্টিগোচর হয়। ক্রোমোজোমের বহু ক্রোমোমিয়ার দেখা যায়। ক্রোমোজোমগুলো অবিভক্ত দীর্ঘ থাকে। জলবিয়োজন ও ক্রোমোজোমের সংকোচন চলতে থাকে। এই প্রাণীকোষে যে সেন্ট্রোমিয়ারগুলো সাধারণত নিউক্লিয়ার এনভেলপের সন্নিকটে এসে অবস্থান করে, এসে জোড়া হওয়ার ক্রোমোজোমগুলোকে একত্রে একটি ফুলের তোড়ার মতো দেখায়। তাই অনেক সময় একে বুকে বলা হয়। প্রাণীকোষে ক্রোমোজোমের পলারাইজ বিন্যাস ঘটে। এটা গেল ল্যাপ্টোডিন পর্যায়। এখন জাইগোটিন। এই জাইগোটিন পর্যায়টা হলো গ্রিক শব্দ জাইগোস, ইয়ক জোয়াল, জোড়া, টিন মানে হচ্ছে সুতা। এই উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমগুলো একটি জোড় সৃষ্টি করে। এখানে হোমোলোগাস ক্রোমোজোমগুলো অর্থাৎ এই লম্বা ক্রোমোজোমগুলো খাটো ক্রোমোজোমগুলো আলাদা আলাদাভাবে জোড় সৃষ্টি করে। জোড় আর জোড়া সৃষ্টি হওয়ার কার্য ক্রোমোজোমদের এক প্রান্ত হতে আরম্ভ হয়ে অন্য প্রান্তে শেষ হতে পারে, অথবা সেন্ট্রোমিয়ারদের মধ্যে আরম্ভ হয়ে দুটি ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে থাকে, অথবা স্থানে স্থানে আরম্ভ হতে পারে। দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়া সৃষ্টি হওয়াকে সিনাপসিস বলা হয়। প্রতিটি জোড়াবাঁধা ক্রোমোজোম জোড়াকে বাইভ্যালেন্ট বলে। কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট সৃষ্টি হয়। নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপ তখনও দেখা যায়। প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রিওল বিভক্তির সূচনা ঘটে। এখানে দেখা যায় চিত্রের মধ্যে যে হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে এই জোড়াবাঁধার প্রক্রিয়াটাকে সিনাপসিস বলা হয়, আর এই জোড়গুলোকে সাধারণত বাইভ্যালেন্ট বলা হয়। এরপরে হচ্ছে পেকাইটিন উপপর্যায়। পেকাইস অর্থাৎ ঠিক মোটা পুরু টিন থ্রেড সুতা। ক্রমাগত সংকোচন ফলে এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলোকে আরো খাটো মোটা দেখা যায়। এর পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যে দুটি ক্রোমাটিড বিভক্ত হতে দেখা যায়। অর্থাৎ প্রতি বাইভ্যালেন্টের দুটি সেন্ট্রোমিয়ার এবং 4টি ক্রোমাটিড থাকে। এই অবস্থাকে টেট্রা বলা হয়। পেকাইটিনের পূর্বে প্রতিটি ক্রোমোজোমে দুটি করে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয়। একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড এবং একই জোড়ার দুটি ভিডিও ক্রোমোজোমের ক্রোমাটিডকে নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। এর উপপর্যায়ে শেষের দিকে বাইভ্যালেন্টের যে কোনো দুটি নন সিস্টার ক্রোমাটিড সম্ভবত একই স্থানে ভেঙে গিয়ে পুনরায় একটির সাথে অন্যটি জোড়া লাগে। ফলে ওই জোড়ার স্থানে একটি ইংরেজি এক্স আকৃতির বা ক্রস চিহ্নের মতো অবস্থা সৃষ্টি হয়। দুটি নন সিস্টার ক্রোমাটিডের এক্স আকৃতির বা ক্রস চিহ্নের মতো জোড়াগুলোকে এক বচনে কাইজমা বলে এবং বহু বচনে কাইজমাটা বলা হয়। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর অংশ বিনিময়কে ক্রসিংওভার বা ক্রসওভার বলা হয়। কোনো কোনো বাইভ্যালেন্টে কাইজমা একবারে উৎপন্ন না হতে পারে, আবার কোনো বাইভ্যালেন্টে বিশেষ করে যদি দীর্ঘ হয় একাধিক হতে পারে। কাইজমাটার সৃষ্টির ফলে যে ক্রসিংওভার হয় তাতে ক্রোমোজোম গুণগত পরিবর্তন সাধিত হয়। এই পর্যায়ে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপের বিভক্তি ঘটে। এখানে দেখা যায় পেকাইটিনের উপপর্যায়ে ক্রোমোজোমগুলোর মধ্যে সেন্ট্রোমিয়ার অংশ ব্যতীত ক্রোমোজোমগুলো বিভক্ত হয়, ক্রোমোজোম টেট্রাড তৈরি করে এবং এই নন হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে একটা আত্মীয় বুদ্ধি অতিক্রম করে। এখানে এক্স আকৃতির কাইজমা তৈরি হয় এবং এই এক্স আকৃতির কাইজমার মধ্যে কি হয়, এখানে জিনের যখন এদের মধ্যে পরস্পর কাইজমা বিচ্ছিন্ন হয়ে যায় তখন এদের জিনের বিনিময় ঘটে। এর পরবর্তী হচ্ছে ডিপ্লোটিন পর্যায়। গ্রিক শব্দ ডিপ্লোস অর্থাৎ ডাবল, টিন থ্রেড বা সুতা। ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোমগুলো এই উপপর্যায়ে আরো খাটামোটা হয়। বাইভ্যালেন্টের ক্রোমোজোমদের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়, ফলে এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, কিন্তু কাইজমাটার স্থানে বাধাপ্রাপ্ত হয়। এই বিকর্ষণে একই সঙ্গে কয়েক স্থানে শুরু হতে পারে, তবে সাধারণত দুটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারদের মধ্যে প্রথম এই ব্যাপকভাবে বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণের ফলে দুটি কাইজমাটার মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয়। কাইজমাটাগুলো স্পষ্ট হয় এবং ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যেতে থাকে। কাইজমা প্রান্তের দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন বলা হয়। দুই বা ততোধিক বাহু পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি লুপ 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। একটি মাত্র কাইজমা থাকলে এটি 180 ডিগ্রি হতে পারে। এরপর হলো ডায়াকাইনেসিস। ডায়া গ্রিক শব্দ, এগুলো অ্যাক্রস অপর পাশে বিপরীত দিকে, কাইনেসিস হচ্ছে সমাবেশ বা চলন। এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরো ক্ষুদ্রাকৃতির মোটা হয়। প্রান্তীয়করণ তখনও চলতে থাকে। বাইভ্যালেন্টের প্রতি ক্রোমোজোমের উপর ধাত্র জমা হয় বলে তখন আর ক্রোমাটিড বিভক্তি দেখা যায় না। এক সময় বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থলতে পরিধির দিকে চলে আসে। এই উপপর্যায়ে শেষের দিকে নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার এনভেলপের অবনতি ঘটে এবং প্রাণীকোষের সেন্ট্রাল বিন্দুতে পৌঁছায়। এখন দেখবো আমরা মায়োসিসের গুরুত্ব, অর্থাৎ এই মায়োসিস কি
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম এক নম্বর হচ্ছে জননাঙ্গ সৃষ্টি। মায়োসিসের ফলে জননকোষ উৎপন্ন হয়, তাই যৌন জননক্ষম জীবে মায়োসিস না ঘটলে বংশবৃদ্ধি অসম্ভব। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা কেবলমাত্র এই প্রক্রিয়ায় সম্ভব। হ্যাপ্লয়েড উদ্ভিদে জাইগোটে এবং ডিপ্লয়েড উদ্ভিদে জনন মাতৃকোষে মায়োসিস না ঘটলে পিতামাতা হতে সন্তান সন্ততিতে ক্রমাগত পুরুষানুক্রমে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ, 4 গুণ, 8 গুণ, 16 গুণ এইভাবে বৃদ্ধিতে জীবজগতে একটি আমূল পরিবর্তন ঘটে যেত এবং পরিণামে জীবজগৎ ধ্বংস হয়ে যেত। প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা। ক্রোমোজোমের সংখ্যা সঠিক রাখার মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির সক্রিয়তা রক্ষিত হচ্ছে। বৈচিত্র্যতার সৃষ্টি। যৌন প্রজননক্ষম কোনো দুটি জীবে হুবহু একই রকম হয় না। পৃথিবীর প্রায় 700 কোটি মানুষ একই প্রজাতিযুক্ত হয়ে একজন অন্যজন থেকে ভিন্নতর। মায়োসিস প্রক্রিয়ায় গ্যামেটের ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস এবং ক্রসিং ওভারের ফলে পৃথিবীতে বৈচিত্র্যতার সৃষ্টি হয়। অভিব্যক্তি। মায়োসিস আনে বৈচিত্র্য, আর বৈচিত্র্য আনে অভিব্যক্তির ধারা ও প্রবাহ। গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি। ডিপ্লয়েড জীবে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় গ্যামেট, আর এই গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রক্রিয়া বংশবৃদ্ধি ঘটে। যৌনক্রম। যে সকল জীবনচক্রে যৌনক্রম আছে সেখানে মায়োসিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে। মেন্ডেলের সূত্র। মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দেওয়া মায়োসিস ছাড়া সম্ভব নয়। এরপরে আসে একটা ক্রসিং ওভার। ক্রসিং ওভার হলো দুটি মায়োসিসের ওয়ান এবং প্যাকাইটিন উপপর্যায়ে এক জোড়া সংযুক্ত ক্রোমোজোম দুটি নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে, অর্থাৎ সিস্টার ক্রোমাটিনের মধ্যে নয়, দুটি নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে অংশ বিনিময়কে ক্রসিং ওভার বলা হয়। ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের জিনসমূহের মূল বিন্যাসে পরিবর্তন ঘটে এবং লিঙ্ক জিনসমূহের মধ্যে নতুন সমন্বয় তৈরি হয়। থমাস হান্ট মর্গান 1909 সালে ভুট্টা উদ্ভিদে প্রথমে ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন। 1933 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। এখন এই ক্রসিং ওভার কৌশলটা আমরা দেখব। এখানে দেখা যাচ্ছে দুটি নন সিস্টার ক্রোমাটিন একই স্তরে ভেঙে যায়। প্রথমে দুটি নন সিস্টার ক্রোমাটিন একই স্তরে ভেঙে যায়, পরে একটি অংশের সাথে অপর অংশের পুনরায় জোড়া লাগে লাইগেজ এনজাইমের প্রভাবে, ফলে কাইনেমা সৃষ্টি হয়। শেষ পর্যায়ে প্রান্তিকরণের মাধ্যমে ক্রোমাটিনের বিনিময় শেষ হয়। ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিনের মধ্যে অংশের বিনিময় ঘটে, সাথে সাথে জিনেরও বিনিময় ঘটে। জিনের বিনিময়ের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় হয়, ফলে জীবের চারিত্রিক পরিবর্তন ঘটে। এখানে আমরা দুটি নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে দেখতে পাচ্ছি, একটা সাদা একটা কালো। এই দুটি অংশ একত্রে সংযুক্ত হয়ে এখানে কাইজোমা তৈরি হয়, একসাথে কাইজোমা তৈরি হয়। এখানে যখন এই কাইজোমা অংশ ভেঙে যায় তখন সাদা ক্রোমোজোমটা কালোর কিছু অংশ লাভ করে, আবার সাদাটা কালোর কিছু অংশ লাভ করে, ফলে এদের মধ্যে জিনের বিনিময় হয়। এখন দেখা যাক ক্রসিং ওভারের গুরুত্ব, কি গুরুত্ব বহন করে। কিছু সংখ্যক নিম্ন শ্রেণীর জীব ছাড়া সব প্রাণীর মধ্যে ক্রসিং ওভার ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। ক্রসিং ওভারের গুরুত্ব নিচে আলোচনা করা হলো। এক নম্বর হচ্ছে ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমাটিনের মধ্যে অংশের বিনিময় ঘটে, ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। জিনগত পরিবর্তন সাধনের ফলে সৃষ্ট জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি করে আসে বৈচিত্র্য, সৃষ্টি হয় নতুন পরিবেশ টিকে থাকার ক্ষমতা, আবার কখনো সৃষ্টি হয় নতুন প্রজাতি। এটা গেল ক্রসিং ওভারের গুরুত্ব। আমরা মায়োসিস সম্পর্কে জানলাম। আজকে এই পর্যন্ত। তোমাদেরকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।